আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করেন আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের খুলনার প্রথম সকাল। আমি গতকালকে আসছি। তো আজকে আমি ব্লগিং শুরু করার পরের থেকে আমি খুলনায় প্রথম আসলাম। তো গতকালকে এসে অনেক টায়ার্ড হয়ে গেছি। কালকের ব্লগে হয়তো তেমন কিছু দেখাতে পারিনি। তবে আজকে আমি ব্লগে সারাদিন যা যা করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফ্যানটা একটু কমে দিলে বাতাস যাচ্ছে। এটা আমাদের সকালে নাস্তা চলে আসছে। এখানে পরোটা, যেটা তেলে ডুবো তেলে ভাজা পরোটা। আমার কাছে তো এটা পরোটা কম, এটা লুচি মনে হচ্ছে। দেখেন পুরাটাই লুচি। এই যে এপাট ওপাট ছেঁড়া যাবে, এই যে দেখেন পুরো ছেঁড়া আলাদা করা যাচ্ছে। এই যে পুরো ফুলকো ফুলকো লুচি। আর এখানে তার সাথে ডাল ভাজি, আর এখানে ডিম। এখন আমরা সবাই মিলে সকালে নাস্তা করব। কি করো? এই যে আম্মুরে খাওয়াই দেই। আম্মু খেয়ে বলো তো কেমন লাগে, কেমন খেতে? মজা? হ্যাঁ। যদিও আমি কিছু খেতে পারতেছি না, কিন্তু অনেকদিন পর খুলনার নাস্তা করতেছি। কোনো টেস্ট নাই খাবারে, কিন্তু ডিফারেন্ট টেস্ট, মজা লাগতেছে আর কি। অনেকদিন পর খুলনায় বসে নাস্তা করতেছি, এটা অলমোস্ট 2 বছর আমার জন্য। আর আম্মু তো মনে হয় আরো অনেকদিন আসে না। আপনি তো না বললেই না। অনেকদিন পরে খুলনা শহরের নাস্তা করতেছি। নর্মালি তো ঢাকাতে নাস্তা করা হয়, আর খুলনা শহরে আজকে ইচ্ছা করলো যে একটু বাইরের খাবার খাই, হোটেলের খাবার খাই। আমরা তো ঢাকায় হোটেলের খাবার খাই না। খুলনাতে হোটেলের খাবার খাওয়াটার মজাটা অন্যরকম। কারণ ছোটবেলা থেকে যখন কলেজে পড়তাম সেই সময় হোটেলের খাবার, আর যখন সকালের নাস্তা বেশিরভাগ টাইম পরোটা খাওয়া হতো। ঢাকার পরোটাগুলো যেন একটু অন্যরকম হয়, আর খুলনার পরোটাগুলো একটু অন্যরকম। তাই আমাদের সকালের নাস্তা বাইরের পরোটা। আমি আর টমেটো রেডি হয়ে নিছি। এখন বাইরে যাব, কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর একবার বাইরে বের হয়নি। আর বাইরে গতকালকে থেকে এত বৃষ্টি হচ্ছে, বাইরের অবস্থা খুবই খারাপ। তো রেডি হয়ে নিছি, এখন বের হয়ে যাচ্ছি। খুলনায় এখন একটা কমন ট্রান্সপোর্ট, সেটা অটো। তো আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিলাম। আর বাইরের রোদ্দুরটা দেখেন, এত সুন্দর মিষ্টি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, পরিবেশটা এত সুন্দর ছিল। আর আপন জায়গা তো, ওই জন্য একটু অন্যরকমই মনে হয়। সকালে নাস্তা করার পরে না রুমের থেকে চা না খেয়ে বের হয়ে গেছি। তো এখন চলে আসছি 7 রাস্তায় বেলাল ভাইয়ের স্পেশাল চা খাওয়ার জন্য। আমাদের চা রেডি হয়ে গেছে, টমেটো বেগম চা খাচ্ছে। এদের না স্পেশাল একটা চা আছে, সেটা মালটার চা। কিন্তু মালটা চাটা টমেটো খেতে পারবে না, কারণ টমেটো টক খাওয়া নিষেধ। তাই আমরা প্লেন চা খাচ্ছি। এটা আমাদের খুলনার সেকেন্ড চা। কালকে নিউ মার্কেটে খাইছিলাম, আর আজকে এটা সেকেন্ড চা খাচ্ছি। কারণ খুলনা চাটা ইয়ে তো, পানিটা লবণ, তো চাটা একটু অন্যরকম স্বাদের হয়, ঢাকার মতো স্বাদের হয় না। চা শেষ হতেই আবার একটা অটো নিয়ে আমরা বের হয়ে পড়েছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ সব বাসগুলো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকেই ছেড়ে যায়। আমরা এই বাসটাতে করে যাব। এটা সোনাডাঙ্গার মোড়। এইটা সোনাডাঙ্গা মডেল থানার একদম অপর সাইডে। এখানে কিছু লোকাল বাস আছে, যাতে করে এরা একটা বাস ভরে যায়, আর তারপর পরে আরেকটা বাস ভরে তারপরে ছেড়ে যায়। বলতে গেলে পার ঘন্টায় ঘন্টায় লোকাল বাস ছেড়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়। আর যদি বাস না লেট করে, মাত্র 40 মিনিটে খুলনা থেকে বাগেরহাট পৌঁছে যাবেন। আর যদি একটু লেট করে বা মাঝে মাঝে একটু দাঁড়ায়, অনেক সময় যাত্রী কম থাকে, তো আপনারা 1 ঘন্টার ভিতরে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাসে করে বাগেরহাট মাজার পর্যন্ত, একদম মাজারের অপোজিট সাইডে আপনাকে নামায় দেবে। ভাড়া নিবে 100 টাকা করে। বাসে করে সোনাডাঙ্গা থেকে বাগেরহাট যাওয়ার এটাই সব থেকে সহজ রাস্তা এবং কম খরচে যাওয়া যায়। এছাড়া আপনারা যাদের পার্সোনাল ট্রান্সপোর্ট আছে, তারা এই রোড দিয়েই পার্সোনাল ট্রান্সপোর্টে করে যাতায়াত করতে পারবেন।
আপনারা যারা নতুন, যারা চিনেন না, প্রথমবার যাচ্ছেন, তাদের জন্য আমি একটু বলে রাখি, এতে কোনো ভয় নেই। এটা দেখেন আমাদের বাস ছেড়ে যাওয়ার পরে, এটা হচ্ছে রূপসা সেতু। আমরা রূপসা সেতুর উপর দিয়ে যাচ্ছি, বাসটা একদম ডাইরেক্ট যাবে। আপনাদের জন্য একটা সুবিধা হচ্ছে মেন রোডের উপর থেকে আপনি সব দেখতে পারবেন। যেতে যেতেই ৬০ গম্বুজ মসজিদটা আপনারা রাস্তার উপরেই দেখতে পাবেন এবং তার একটা স্টপেজ সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে খানজাহান আলী মাজার। আর তারপরে হচ্ছে একটা স্টপেজ পরে বাগেরহাট বাস স্ট্যান্ড। তো রাস্তা একদমই সহজ, এরকম না যে আপনি বাসা থেকে নামবেন তারপর আবার একটা অটো নিতে হবে, তারপর আবার রিক্সা নিতে হবে ডানে বা ভেতরে। আপনাদের যদি কেউ বোকা বানানোর চেষ্টা করে তাহলে একদমই বোকা হবেন না। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা বুঝে নিবেন, আপনি বাসে করে গেলে একদম মেন রোডে রাস্তার উপরেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। কারো কথা শুনে এইভাবে যাবেন ওইভাবে যাবেন এইভাবে ডিসাইড করবেন না, সরাসরি বাসে চলে যাবেন। এটা আপনাদের জন্য উপকার হবে এবং ট্রাভেলটা অনেক স্মুথ হয়ে যাবে। বাসে করে গেলে আপনাদের খরচও কম হবে, সময়ও কম লাগবে, আর তার সাথে সাথে এই আশেপাশের সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে পারবেন। খুলনা শহরে জ্যাম না থাকার কারণে আপনারা অনেক কম সময় চলে যেতে পারবেন। এইটা হচ্ছে নোয়াপাড়ার মোড়, আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। যেহেতু জ্যাম নেই, অনেক তাড়াতাড়ি আমাদের বাসটা আন দিয়েছে। দেখেন এখান থেকে সাইনবোর্ড দেখা যাচ্ছে, নোয়াপাড়া থেকে মাত্র 18 কিলো সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। এই রোদের মধ্যে বাসটা এতক্ষণ এখানে দাঁড়াইছে, এর থেকে ঢাকা শহরে লোকাল বাস পায়। হ্যাঁ, ওরা ছাড়ির উপর চলে বেশি, কোথাও দাঁড়ায় না, ওটা বেটার। আমার এইবার শুনে এসে প্রচুর ইরিটেট লাগে, রাগ হচ্ছে কেন আসছে। এরপরে আবার বাস ছেড়ে দিয়েছে আর আশেপাশের পরিবেশটা দেখেন। যেহেতু আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে বাইরের গাছের রোদ্রে, সবুজের উপরে রোদ্রের আলো পড়েছে, এতটা সুন্দর লাগছে। আর জ্যাম নেই তো আরো বেশি ভালো লাগছিল। আপনাদের আমি এখানে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, বাগেরহাট মাজারে কিছু পীর ফকিররা থাকে যারা হচ্ছে ধান্দাবাজ নামে পরিচিত। এদের থেকে আপনারা দূরে থাকবেন। আমি পার্সোনালি এই জায়গাটা সম্পর্কে অবগত, কারণ এরা হচ্ছে এটা করে দেন ওইটা করে দেন, কুমিরে মুরগি কেটে দেন, ছাগল কেটে দেন, এগুলা হচ্ছে জাস্ট ধান্দাবাজি। ওরা নিয়ে যে আপনাদের সামনে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর কুমিরে খেতে দিবে না, তারপরে কি করবে, সেই মুরগিটা বাজারে এনে বিক্রি করে দিবে। তো আপনারা যেটা করবেন, আপনারা নিজে হাতে করবেন, নিজে হাতে হচ্ছে দান করবেন। এই যে দেখেন আমরা অলরেডি চলে আসছি, রাস্তার বাম পাশে ৬০ গম্বুজ মাজার দেখা যাচ্ছে, মসজিদ দেখা যাচ্ছে। এই যে লোকটা হচ্ছে মসজিদে নামবে, তো এইটা এর পরেরই হচ্ছে সামনের স্টপেজটাই হচ্ছে মাজার। এই যে দেখেন এটা হচ্ছে ৬০ গম্বুজের গেট, এই গেটে থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আমি নেক্সট কোন একটা ব্লগে আপনাদেরকে ৬০ গম্বুজ মসজিদটা দেখাবো। আর এর পাশে হচ্ছে রাস্তার অপোজিট সাইডে একটা ১ গম্বুজ মসজিদ আছে, এই মসজিদটাও আমি ভিজিট করে দেখাবো আপনাদেরকে নেক্সট বার যখন আসবো তখন। আমরা হচ্ছে বাস থেকে নেমে গেছি, এখন আমি আপনাদের দূর থেকে একটু ভিডিও করে দেখাবো যে এই পাশের পরিবেশটা কেমন। ক্যামেরা ঘুরাই দিচ্ছি। এইটা হচ্ছে বাগেরহাট মাজার স্টেশন, মানে বাস স্টেশন। তো এইখানে হচ্ছে আমাদের বাসে নামাই দিছে, আমরা জাস্ট মাজারের অপর সাইডে আছি। এইটা হচ্ছে মাজারের অপর সাইড, এটারে বলা হচ্ছে হজরত খানজাহান আলী এর মাজার শরীফ। তো এইটা হচ্ছে মাজার শরীফের মেন গেট, এইটা হচ্ছে মেন গেট। সামনে অটো ছিল তাই আমি ভালো করে দেখাতে পারছিলাম না। তো এই অটো থেকে আমি প্রায় ১ কিলো রাস্তা সামনে হেঁটে তারপরে যেতে হবে। আমি পুরোটা রাস্তা হাঁটবো আর আপনাদেরকে দেখাবো, পুরো ডিটেলস দিতে থাকবো। এখানে রোদের অবস্থা এতটাই খারাপ যে চশমা ছাড়া দেখা পসিবল না। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। আপনাদের কাছে একটু, এখানে যেহেতু আমি খুলনার স্থানীয়, এই এলাকা সম্পর্কে আমার খুব ভালো করে ধারণা আছে, আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশনটা হচ্ছে এই এলাকার কিছু লোকজনরা একটু, যেহেতু মাজার এলাকা, তো এই জায়গার কিছু প্রবলেম আছে। যারা হচ্ছে আপনাদের সাথে ধান্দাবাজ বেশি, যারা নতুন আসে তাদের সাথে ধান্দামিটা প্রচুর করে। তো আপনারা যারা প্রথমবার আসবেন, যারা চিনবেন না, তারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। সবাই একটু সিনসিয়ার থাকবেন, নিজেদের বুদ্ধি দিয়ে কাজ চালানোর চেষ্টা করবেন। এখানে আশেপাশে কিছু দোকান আছে যেখানে কিছু হাতের কাজের কাঠের জিনিসপত্র পাওয়া যায়, খেলনাও পাওয়া যায়, খাবারের দোকানও আছে, বাট সিম্পল খাবার, অনেক বেশি হেভি খাবার এখানে আশা করবেন না। আর খাবারের কোয়ালিটি যদি বলি সেটা অনেক খারাপ। আর এই যে কিছু মাটির জিনিসও আছে, হ্যান্ডক্রাফট,
এখানে আসছেন সেই হিসাবে যদি কিছু কিনতে চান সেরকম জিনিসপত্র এখানে আছে। বাজারের গেট পর্যন্ত পুরো এই মাথা শুধু মার্কেট। হ্যাঁ, অনেক মার্কেট। এই যে কিছু ব্যাগ, মানে আর কি টুরিস্ট পয়েন্টে যা পাওয়া যায় এখানেও সেগুলাই পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিছু শপিং করতে পারেন। শপিং করার জন্য আমি আপনাদেরকে একটু কিছু টিপস দিয়ে রাখি। সেটা হচ্ছে এখানে নর্মাল বাজারে থেকে দামটা একটু বেশি থাকে নর্মালি পর্যটক এলাকায়, সেই হিসাবে এখানেও একটু দাম বেশি থাকবে। জিনিসপত্র বুঝে শুনে কিনবেন। প্লাস যারা দরদাম করতে পারবেন তারা তো ভালো, আর যারা কিনতে পারবেন না তারা ঠকার সম্ভাবনা বেশি থাকবে। এখানে অনেক কিছু পাওয়া যায়, বাট এখানে যেহেতু মাজার এলাকা, ফকির ফাকরা বেশি, সবাই একটু সাবধানে আসবেন। আমরা অনেকবার আসছি ছোটোবেলা থেকে, আর যেহেতু আমার শহর, তাই আমি ভাবলাম আমার যারা ভিউয়ার্সরা আসবে তারা যেন একটু সেফলি খুলনা শহর থেকে ঘুরে যেতে পারে। এই যে দেখেন, এখান থেকে অলরেডি মাজারের গেট দেখা যাচ্ছে। তো আমি অলরেডি নিচের দিকে আছি, আর মাজারটা একটু উপরের দিকে। দেখেন এখান থেকে এভাবে দেখলে বোঝা যাচ্ছে সামনের দিকটা একটু উপরের দিকে। আমরা যে রোডটা থেকে আসছি পুরা 1 কিলো রাস্তা, প্রায় 1 কিলো রাস্তা পুরা হচ্ছে পুরা রোদ, আশেপাশে কোনো ছায়া নেই, কারণ এখন বাজে জাস্ট 12টা। এই জন্য রোদটা একদম পুরো মাথার উপরে। আর আমরা এখন যাচ্ছি সোজা মাজারের ভেতরে। আমি আশেপাশটা আপনাদের দেখাবো। আমরা এখন মাজারের গেট থেকে এন্ট্রি করছি। তো এই গেটে থেকে এন্ট্রি করার পরে এটা হচ্ছে মেন মাজার, আর এই পাশে হচ্ছে, এখানে মাজার না, এখানে হচ্ছে গোসলখানা আছে, তারপরে হচ্ছে ওয়াশরুম আছে, আর মেন মাজার হচ্ছে এটা। দিঘির একটা পয়েন্টে হচ্ছে ছেলেরা গোসল করে, আর একটা পয়েন্টে হচ্ছে মেয়েরা গোসল করে, যাদের জন্য একটু রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। যেমন এই দেয়ালটার এই পাশে হচ্ছে, ওই পাশে হচ্ছে মহিলারা গোসল করে। আর এখানে বিভিন্ন প্রকার খাবারের দোকান আছে। এখানে ভিতরে কিছু ওই যে মার্কেট মতো বসছে, বাচ্চাদের খেলনা টালনা কিনতে পাওয়া যায়। যদিও আমার সাথে বাচ্চা নেই, আমার সাথে বুইড়া বাচ্চা আছে। সে অলরেডি বেলুন দেখছে, দেখে হচ্ছে এই যে টমেটো, এই কুকুরগুলো, এই আন্টিগুলো হচ্ছে ঢাকা থেকে আসছে, এরা খুলনাবাসী। তো এর পাশাপাশি হচ্ছে এদিক থেকে চলে গেছে একটা জায়গা, আর এখানে হচ্ছে মহিলারা গোসল করে। এই জায়গা বেশি ভিতরে যাওয়া যাবে না। আর এখানে হচ্ছে ওয়াশরুম যারা ইউজ করবেন তারা হচ্ছে এই কর্নার ওয়াশরুম। আর এদিক থেকে বের হয়ে ওদিক থেকে যাওয়া যায়, রোড আছে। আর এই পাশে হচ্ছে যে দিঘির চারিদিক থেকে, এটা হচ্ছে দিঘির পাশের রোড। এই রোড দিয়ে সোজা ঘিরে পুরো দিঘিটা পুরো হেঁটে আসা যায়, হেঁটে পুরো ঘুরে আবার এসে যাওয়া যায়। এখানে আবার কতগুলো আন্টিরা দাঁড়ায় আছে। টমেটো এই আন্টিগুলো ঢাকায় নিয়ে যায়, চলো। ঢাকারগুলো কম আছে। হ্যাঁ, টাইসন নেই, টাইসন থাকলে টমেটো নিয়ে যেত। তো আমরা গতবার যখন আসছিলাম তখন এই ছাগলটা আমাদের সাথে অনেক দুষ্টুমি করছে, তো টমেটো দেখে চিনে ফেলছে। কি করছিল এই ছাগলটা? টমেটো কি করছিল? অনেক কিছু, আমার আইসক্রিম নিয়ে গেছিল, হ্যাঁ, আমার মুড়ি মাখা নিয়ে গেছিল, টমেটোর মুড়ি মাখা আইসক্রিম নিয়ে গেছে। এই ছাগলটা সেই দুষ্টুটা। আগে নাকি ছোট ছিল, হ্যাঁ এখন একটু শুরু হয়ে গেছে, এখন একটু বুড়ো শুরু হয়েছে, হ্যাঁ। দুষ্টু একটু বড় শুরু হয়েছে। এখানে আরো একটা ছাগল আছে, এই কয়েকটা ছাগল এখানে ছাড়া আছে। তো এইটা হচ্ছে, এই যে এখানে আরো অনেকগুলো ছাগল ছাড়া আছে। তো এইটা হচ্ছে মেন দিঘির ঘাট, যেখানে হচ্ছে ছেলেরা গোসল করে, আর মেয়েরা তো ওই সাইডে গোসল করে। আর এখানে হচ্ছে মেনলি ছেলেরা গোসল করে। বিশাল বড় একটা দিঘি। এই যে দেখেন ছেলেরা অলরেডি গোসল করছে। অনেকে হচ্ছে এখানে মানত করে আসে। এখানের মেন উদ্দেশ্যটা হচ্ছে, অনেকে বলে যে এটা হচ্ছে একটা পবিত্র পানি, যেহেতু একজন খান জাহান আলী যে পীর ছিলেন, সেই পীরের হচ্ছে তার বানানো দিঘি, তো যার কারণে অনেক পবিত্র পানি, এটা বিশ্বাস করে মানুষ অনেক কিছু নিয়ত করে আসে। আমি ছোটবেলায় শুনেছি যে এখানে নিয়ত করে এসে নাকি গোসল করলে মানুষ সুস্থ হয়ে যায়। অনেকে হচ্ছে এই পানি নিয়ে যায় অসুস্থ রোগীর গায়ে ছিটায় দেয়, এরকম কিছু রিচুয়াল আছে। তো সেই জায়গাটা থেকে মানুষের আসলে এটা একটা টোটালি পুরো একটা বিশ্বাসের উপরে, যে আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই হবে, এরকম কিছু না। বা এই পানিতে আসলে কিছু আছে কিনা এটা পুরোটাই বলতে পারবে হচ্ছে যার তার ভক্তির উপরে। হ্যাঁ, একটা সময় এখানে নাকি অনেক কিছু ছিল, যখন খান জাহান আলী উনি আসছিলেন এলাকায় ধর্ম প্রচার করতে, তখন এগুলো ছিল। এবং তখন নাকি আসলে কাজ হতো, মানুষ দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসতেন। তো সেই হিসাবে এই জায়গাটার অনেক নাম ডাক ছিল।
এখন আছে যে মানুষ অনেক অজু করতে আসে, গোসল করতে আসে, নিয়ত করে যে গোসল করে অসুস্থ হয়ে গেলে এখানে আসবে, এটা করবে সেটা করবে। অনেকে মানত করে মাজারে জিনিসপত্র দিতে আসে। আমরা যদি এই স্কুলের গাটা দিয়ে পাশের থেকে একটু যাই তাহলে হচ্ছে এই দিঘির এই চারিদিকটা ঘুরে আসা যাবে। এই যে দিঘির এই জায়গাটা ঘুরে আসা যাবে। আর এখানে হচ্ছে বিভিন্ন প্রকার খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখানে ছোটোখাটো পিকনিক মতো করতে পারবেন। বিভিন্ন প্রকার এখানে হচ্ছে শশা বিক্রি হচ্ছে, এখানে আইসক্রিম, এখানে বিভিন্ন প্রকার মাখা বিক্রি হচ্ছে। কিন্তু টমেটো কিছুই খেতে পারবে না, কারণ ডাক্তার তাকে রেস্ট্রিকশন করে দিয়েছে। এবার আমরা দেখেন এই যে পিচের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আপনাদের দিঘির একটু ওই পাশটা দেখায় নিয়ে আসবো। আপনারা এই যে দেখেন গাড়িগুলো ঢুকছে, কারণ হচ্ছে পেছন থেকে একটা রোড আছে, সেই রোড থেকে গাড়িগুলো ঢুকছে। এইটা হচ্ছে এই রোডটা থেকে হচ্ছে গাড়িগুলো ঢুকে এই দিক থেকে মাজারের ভিতর ঢুকবে, মানে দিঘির ঘাটে ঢুকবে। আর এইটা হচ্ছে স্কুলের গা দিয়ে ঘেঁষে হচ্ছে এই দিক থেকে দিঘির পার হাঁটতে যাবে। আর টমেটো কিছুক্ষণ আগে বলতেছিল এই স্কুলটা কত সালে তৈরি হয়েছে? 1923 সালে, খান জাহানিয়া মাধ্যমিক বিদ্যালয়। হচ্ছে আমরা ফটোশুট করতেছি, এই যে আপির ফ্যাশন দেখেন, আর এই যে আমার হাতে ফোন সাথে। মানে এই জায়গাটা আমরা একটু পাইছি, অনেক সুন্দর একটা জায়গা, একটু ফাঁকাও আছে, যদিও মাঝে মাঝে একটু গাড়ি টাড়ি যাচ্ছে, একটু ডিস্টার্ব করতেছে, বাট ঠিক আছে। আর এই যে ছবি তুলতেছি, সাথে একটু দেখেন কি করে। আমরা এই জায়গাটায় যে ফটোশুট করছি না, তো এইখানে কিছু কবর আছে, যে এই যে দেখেন এখানে কিছু, এটা হচ্ছে মাজারের লেফট সাইডটা। তো এইখানে দেখেন একটা কবর, মরহুমা ফাতেমাতুর জোহরা ফাতেমা মাত্র একদিন পরেই মারা গেছে। তার মানে হচ্ছে সে বাচ্চা ছিল, বাচ্চা অবস্থায় মারা গেছে। আমি আর টমেটো এটা দেখে তো পুরো অবাক। এই পাশের জায়গাটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা বাতাস, কারণ হচ্ছে এই পাশটা থেকে বাতাসটা অনেক ঠান্ডা। এই দেখেন কি সুন্দর গ্রিন। তো আমরা হচ্ছে এই পাশ থেকে বের হয়ে আমি এখন আপনাদের দেখাবো যে আমি ওই রোডটা দিয়ে কিভাবে মাজারের রোডে ঢুকে। এখানে কিছু কবর আছে, আর এই যে এখানে সম্ভবত এই যে পাগলা বাবা মামার মাজার। তো এগুলো হচ্ছে যারা হচ্ছেন সম্ভবত ওই ইয়ের সাথে ছিলেন, খানজাহান আলীর সাথে ছিলেন, তাদের মাজার এখানে। আর এখানে কিছু স্থানীয় লোকজনের মাজার। এখানে দেখা যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তো এটা হচ্ছে আমরা মাজারের গা দিয়ে যাচ্ছি, মানে পাশের থেকে যাচ্ছি। আর এখানে আবার একটা ছাগল, আবার এই যে বেবি ছাগল, এটা তো দেখি বেবি ছাগল। তো এটা হচ্ছে এই যে পাশে সুন্দর গ্রিন কালার। আর আমি হচ্ছে এই যে পিচের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কত সুন্দর ঠান্ডা পরিবেশ, চিন্তা করেন। ও আবার ডাকছে ছাগলটা। পরিবেশটা অনেক ঠান্ডা। আর এই এলাকাটা একটু উঁচু, কেন বুঝলাম না, আমি ছোটোবেলা থেকে উঁচুই দেখে দেখে আসছি। আর এই যে দেখেন এই এলাকাটা একটু নিচু, এই পাশটা নিচু, এই পাশটা উঁচু। এই যে আমি মাজারের গা দিয়ে ঘেঁষে, আমি প্রথমে যে রোডটা দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে সেই রোডটাই। এই যে মাজারের গা দিয়ে আবার হেঁটে এই যে সামনে দিয়ে গেলে আমি আবার ডানের এই গেটটা দিয়ে ভেতরে ঢুকবো। এই ছাগলটা আমাদের পেছন পেছন সামনে চলে এসছে। তো এইটা হচ্ছে মাজারের মেন গেট। আর মাজারের গেটের সাথেই হচ্ছে এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারবেন। তো আর এই যে সামনে একটা আঙ্কেল যাচ্ছে, এই আঙ্কেলটার পাশে দিয়েও আবার যাওয়া যায়, এই পাশ থেকে ঘুরেও আবার ওই পাশ থেকে বের হওয়া যায়। তো এটা হচ্ছে মেন মাজারের গেট। আমি এবার ওই পাশ থেকে ঘুরে ওইদিকে যাব। এবার এদিক থেকে আমি যাচ্ছি। এই যে দেখেন অলরেডি এখানে এই যে গতকালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে, অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে। এই জায়গার পথটা কম, কিন্তু ওই পাশের মাজারের রোডটা একটু বেশি। তো ওই যে দেখেন মাজারের দিঘি দেখা, এখান থেকে দিঘি দেখা যাচ্ছে। আর হচ্ছে এই যে হচ্ছে মাজার, এখানে ওয়াশরুম আছে, মহিলাদের ওয়াশরুম, ছেলেদের ওয়াশরুম। আর তো এই পাশ থেকে সোজা যাওয়া যায়, এই পাশের রোড দিয়েও ঢোকা যাবে, ওই পাশের রোড দিয়েও ঢোকা যাবে। টমেটো কিছু খেতে পারবে না, তো টমেটো একটু আইসক্রিম খেতে পারবে। এখন আমরা দেখি, যদিও বাইরে অনেক গরম, আমরা একটু আইসক্রিমই খাবো, প্রচণ্ড গরম লাগছে। আমি মাঝখানে রিলস আর ছবি তোলার জন্য হচ্ছে চুল খুলেছিলাম, কিন্তু আবার চুল বেঁধে ফেলছি, কারণ এখানে প্রচণ্ড গরম, আমরা একদমই টিকতে পারছি না। আমাদের তাড়াতাড়ি ঢাকায় যেতে হবে, গরমে থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, গরমের অবস্থা খুবই খারাপ। এই পাশ থেকে একটা রোড আছে, যে রোডটা থেকে মাজারের ভেতরে যাওয়া যায়। এই যে দেখেন সবাই মাজারের ভেতর যাচ্ছে, যারা যারা মানত করে আসে তারা হচ্ছে এখানে যায়। আর হচ্ছে মহিলাদের ঢুকতে দেয় না। এটা হচ্ছে মেন মাজারের ভেতর, যারা জিয়ারত করতে চায় তারা জিয়ারত করতে আসে।
আর আমি আসছি আপনাদের এগুলো ভিডিও দেখানোর জন্য। এইখানে হচ্ছে একটা ত্রিপল দিয়ে দেয় যখন অনেক লোকজন বেশি হয়, মানুষ নামাজ পড়ে এখানে। তো এখানে আমি এই পর্যন্ত আসতে পারবো, যেহেতু আমি একজন মেয়ে, আমার জন্য রেস্ট্রিক্টেড আছে, আমি যেতে পারবো না। কিন্তু ছেলেদের জন্য রেস্ট্রিক্টেড নেই, ছেলেরা যেতে পারবে। ওই পাশে আর একটা গম্বুজ আর এই পাশে একটা গম্বুজ, আর এটার কম্বিনেশনটা অনেক সুন্দর, লাল আর সাদা। এই পরিবেশটা এতটাই সুন্দর দেখে তো বুঝতেই পারছেন। আর টমেটো একটু পরপর ছায়ায় দাঁড়াচ্ছে, বেচারা টমেটো বেগম বোরিং হচ্ছে, সে রোদ্রে খুব কষ্ট হচ্ছে তার। আর এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা উঁচু করে দেখাই, এটা হচ্ছে দিঘি। আর এটা চিন্তা করেন এটা কতটা মোটা হচ্ছে দেয়াল। এই যে এইখানের যে চওড়াটা, এই চওড়াটার মোটাটা হচ্ছে এই দেয়ালটা, মানে কেউ চাইলে এই দেয়ালটা ওভারটেক করতে পারবে না। টমেটো বেগম হচ্ছে আইসক্রিম খাচ্ছে, বাংলা আইসক্রিম। আমাকে একটু দাও, বেচারা আমার আইসক্রিম দিবে না, ও একা একাই সব খাবে। আর এখানে রোদ্রের যে অবস্থা, তাকানো যাচ্ছে না। এই হচ্ছে আমার আইসক্রিম, আর এই হচ্ছে এখানে একটু খেলনার দোকান, খাবারের দোকান, নদী। আর এই পাশে আরও, এটা হচ্ছে আরও একটা খেলনার দোকান, এখানে আরও খেলনার দোকান, শুধু খেলনার দোকান আর খেলনার দোকান। আপনি আমার আইসক্রিম নিয়ে গেছে, নেই আমাকে দিয়েছে। 1টা বেজে গেছে, এই মসজিদে এখন আজান দিচ্ছে। এখানে যারা আছে সবাই এই মসজিদে নামাজ পড়তে যাবে একটু করে। আমরা যখন সকালে এসেছিলাম তখন এত লোকজন ছিল না। আজকে হচ্ছে শনিবার, সেই হিসাবে যেভাবে লোকজন হওয়া উচিত মোটামুটি খুব ভালো লোকজনই হয়েছে। আর এখন লোকজন বেড়ে গেছে, তো এখন আমরা আমাদের ছেঁড়া টাইম হয়ে গেছে, আমরা বের হয়ে যাব। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন একটু বসলাম, অনেক টায়ার্ড লাগতেছে। তো এই পাশেই হচ্ছে একটা আইসক্রিম মাল আছে, যেখান থেকে টমেটো আইসক্রিম খেয়েছি, এই যে এখানটা থেকে। এ হচ্ছে ওই যে ছোটোবেলায় টুন 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 আইসক্রিম বাজানোর সময় টুন 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 করতে করতে আসতো না, ওইভাবে টুন 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 বাজাচ্ছেন। টমেটোর মনে নেই, যে আওয়াজ পাচ্ছেন, টমেটোর মনে নেই, কিন্তু আমার মনে আছে আমি ছোটোবেলায় আইসক্রিমের এই যে এবার ওই পাশে থেকে আইসক্রিমের টুন টুন আওয়াজ হচ্ছে। ছোটোবেলায় আমাদের সময় ছিল, টমেটো এই সুযোগটা পায় নাই। টমেটো হচ্ছে দোকান থেকে আইসক্রিম খেয়েছে, আর আমরা আইসক্রিম খেতাম হচ্ছে ইয়ের থেকে, এরকম ভ্যান গাড়িতে করে আসতো আইসক্রিম, সেটাই খেতাম।